সকালবেলা ছিল এবং রাঘবপুর গ্রামের বাজার সবসময়ের মতো কোলাহলে পূর্ণ ছিল। সবজির সুগন্ধ, ফলের উজ্জ্বলতা এবং মানুষের কণ্ঠস্বর পুরো পরিবেশকে জীবন্ত করে তুলছিল। সেই বাজারের এক কোণে হরিপ্রসাদ নামে এক বৃদ্ধ মানুষ তার ঠেলাগাড়িতে ফল সাজাচ্ছিল। ঠেলায় কলা, কমলালেবু, পেঁপে, আপেল এবং পেয়ারা পরিপাটি করে রাখা ছিল। হরিপ্রসাদের বয়স ঢলে পড়লেও তার পায়ে এখনও সেই পুরনো নিষ্ঠা ছিল। সে তার মেয়ে অনন্যার জন্য অত্যন্ত গর্বিত ছিল। সে সম্প্রতি জেলার এসপি হয়েছিল। যদিও পুরো বস্তি জানত যে তার মেয়ে কোনো বড় সরকারি পদে আছে, কিন্তু কেউ জানত না যে সে আসলে এসপি। হরিপ্রসাদ নিজেও কখনো এই নিয়ে অহংকার করত না। সে বলতো, আমার মেয়ের সম্মান তার কাজে এবং আমার সম্মান আমার কাজে। তার নিজের পরিশ্রমের ওপর ভরসা ছিল এবং সে কারও উপর নির্ভরশীল হতে চাইত না। ফল বিক্রি করা তার কাছে শুধু রুটি-রুজি ছিল না, বরং মনের শান্তিও ছিল। আজ ঠেলা লাগানোর সময় তার মনে পড়ল যে সে ফল কাটার ছুরি বাড়িতেই ভুলে এসেছে। সে তার পকেট থেকে সেই চকচকে নতুন মোবাইল বের করল, যা অনন্যা কয়েকদিন আগে তাকে উপহার দিয়েছিল। মোবাইলটি তার হাতে অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। সে অনন্যাকে ফোন করল এবং বলল যেন সে ছুরি নিয়ে তাড়াতাড়ি বাজারে চলে আসে। ঠিক সেই সময় বাজারের ভিড় হঠাৎ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটি পুলিশের জিপ সেখানে এসে থামল। জিপ থেকে ইন্সপেক্টর বিক্রম ঠাকুর নামল এবং তার পেছনে দুজন সিপাহীও এসে দাঁড়াল। ঠেলাওয়ালারা আগে থেকেই তাকে দেখে ভয় পেত, কারণ সে প্রতি সপ্তাহে হপ্তা আদায় করত। বিক্রম এদিক ওদিক নজর চাড়াল এবং তার নজর সরাসরি হরিপ্রসাদের ওপর গিয়ে পড়ল। সে ঠেলার কাছে এসে বলল, কিরে বুড়ো, হপ্তা তৈরি আছে নাকি আজও বাহানা? হরিপ্রসাদ হাত জোড় করে বলল, সাব, আজ ঠেলা এইমাত্র লাগালাম, দুপুর নাগাদ দিয়ে দেব। বিক্রমের নজর তখন সেই নতুন মোবাইলের ওপর পড়ল, যা হরিপ্রসাদের হাতে ছিল। তার মুখে তৎক্ষণাৎ চরম হিংসা ফুটে উঠল। সে বিদ্রূপ সুরে বলল, বাহ, দামি ফোন, আর টাকা দিতে সমস্যা? কি ব্যাপার বুড়ো, ফল বিক্রি করতে করতে এত দামি মোবাইল কিনে ফেললি? হরিপ্রসাদ ধীর স্বরে বলল, স্যাব, এই মোবাইল আমার মেয়ে দিয়েছে। বিক্রম তুচ্ছতাচ্ছিল্য করে হেসে বলল, আচ্ছা, মেয়ে দেয় আর তুই হপ্তা দিস না? মোবাইল কেনার টাকা আছে, কিন্তু আমাদের জন্য নেই। মনে হচ্ছে অন্য কোনো ব্যবসাও চলে। সিপাহীরাও হাসতে লাগল। ভিড় শান্ত ছিল, কিন্তু সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। হরিপ্রসাদ বিনম্রভাবে বলল, স্যাব, ভুল বুঝবেন না, আমি কিন্তু... বিক্রম তার কথা শেষ হওয়ার আগেই আরও উগ্র হয়ে উঠল। সে মোবাইলের দিকে তাকিয়ে বলল, হপ্তা দিবি না আর ফোন চমকাচ্ছিস? একটুও লজ্জা নেই? তারপর সে পাশে দাঁড়িয়ে থাকা সিপাহীকে বলল, দেখছিস, ফল বিক্রেতার হাতে ফোন, যেন কোনো অফিসের। সিপাহীরা হাসতে লাগল। স্যাব, এর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া উচিত। এসব শুনে হরিপ্রসাদের চোখে জল চলে এলো, কিন্তু সে শান্তই ছিল। এই শান্ত মুখ দেখেই বিক্রম আরও রেগে গেল। সে তার জুতো দিয়ে জোরে একটা লাথি মারল এবং পুরো ঠেলাটি উল্টে দিল। কলা, আপেল আর কমলালেবু মাটিতে গড়াতে লাগল। কিছু ফল পিষ্ট হয়ে গেল এবং ঠেলার একটা চাকাও ট্যারা হয়ে গেল। হরিপ্রসাদ ঘাবড়ে গিয়ে উঠতে যাচ্ছিলেন, তখন বিক্রম কাছে এসে তার গালে এক জোরে থাপ্পড় কষিয়ে দিল। বৃদ্ধ মানুষটি টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। এই দৃশ্য দেখে ছোটু নামে একটি ছেলে, যে কাছেই লেবু বিক্রি করছিল, দৌড়ে এসে বলল, বাবা উঠুন, আমি আছি। বিক্রম তাকে দেখে ধমক দিল, আরে ও ছোটু, হিরো সাজিস না, নয়তো তোকেও মাটিতে আছাড় দেব। ভিড় নিস্তব্ধ হয়ে দেখছিল, কিন্তু কারও সাহস ছিল না সামনে আসার। ঠিক সেই সময় দূর থেকে এক তরুণী দ্রুত ভিড় চিরে এলো। সেই ছিল অনন্যা প্রসাদ। সাধারণ সালোয়ার স্যুটে কোনো নিরাপত্তা ছাড়াই সে তার পিতাকে মাটিতে পড়ে থাকতে দেখল এবং তার চোখে রাগের আগুন জ্বলে উঠল। অনন্যা প্রসাদ যখনই তার পিতাকে মাটিতে পড়ে থাকতে দেখল, তার বুক ধক করে উঠল। সে দ্রুত পায়ে দৌড়ে এলো এবং প্রথমে তার বাবা হরিপ্রসাদ এবং তারপর ছোটুকে সামলাল। ভিড় তার আশায় কিছুটা পিছিয়ে গেল, কিন্তু কারও কিছু বলার সাহস হল না। অনন্যা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, বাবা, ঠিক আছো তো? হরিপ্রসাদ তাকে দেখার চেষ্টা করল, কিন্তু যন্ত্রণায় মুখ ফুলে গিয়েছিল।
এদিকে ইন্সপেক্টর বিক্রম, যে সারাক্ষণ অহংকারে মজেছিল, হঠাৎ এই মেয়েটিকে দেখে থমকে গেল। তার নজর মেয়েটির সৌন্দর্যের ওপর আটকে গেল এবং তার মুখে এক নোংরা হাসি ফুটে উঠল। সে তখনও জানত না এই মেয়েটি কে, বা এটি সেই বৃদ্ধেরই মেয়ে যাকে সে কিছুক্ষণ আগে মেরেছে। বিক্রম এগিয়ে এসে বলল, ও এই যে কে এলো নতুন নতুন ফুলের মতো মেয়ে। সে নিজের গলা নামিয়ে কিন্তু অত্যন্ত কদর্য উদ্দেশ্যে বলল, কেন বিরক্ত হচ্ছ? আমি আছি তো, চলো, আমি তোমাকে আর তোমার বুড়ো বাবাকে সামলে নেব। সে এগিয়ে এলো এবং অনন্যার কাঁধে হাত রাখার চেষ্টা করল, কিন্তু তার আগেই অনন্যা তার হাত ছটকা দিয়ে দূরে সরিয়ে দিল। সে রেগে গিয়ে বলল, দূরত্ব বজায় রাখুন। বিক্রম হেসে উঠল, আরে বা, মেজাজ তো চড়া। চলো, একটা কাজ করো, আমার সিক্রেট লাভ হয়ে যাও। আমি তোমার ঘরেরও খেয়াল রাখব এবং তোমারও। সিপাহীরা জোরে জোরে হাসতে লাগল, যেন কোনো সস্তা তামাশা উপভোগ করছে। অনন্যার ভেতরে যেন রক্ত ফুটতে লাগল। সে নিজেকে অনেক কষ্টে সংবরণ করল, কিন্তু যখন বিক্রম আবারও তার গাল ছোঁয়ার চেষ্টা করল, সে পুরো শক্তি দিয়ে এক জোরদার থাপ্পড় তার মুখে কষিয়ে দিল। থাপ্পড়ের আওয়াজ পুরো বাজারে প্রতিধ্বনিত হল। কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সিপাহীরাও ঘাবড়ে গেল। বিক্রমের মুখ রাগে লাল হয়ে উঠল। সে রাগে এগিয়ে এলো, তুই তুই আমাকে মারলি? আমি তোকে এক্ষুনি। কিন্তু তখনই সে দেখল যে আশেপাশে অনেক মানুষ নিজেদের মোবাইল দিয়ে ভিডিও করছে। সে তৎক্ষণাৎ নিজেকে থামালো। চোখে জ্বলন্ত রাগ থাকলেও উপর থেকে সে শান্ত হবার ভান করতে লাগল। চাপা গলায় সে বলল, এই ভুলটা খুব দামি পড়বে, বুঝেছিস? অনন্যা কোনো উত্তর দিল না। সে শুধু তার বাবার মুখ দেখল, যিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। তার মন ভরে এলো। সে ছোটুকে চোখের ইশারায় ফলগুলো গুছিয়ে দিতে বলল। ছোটু সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। মাঠে ছড়িয়ে থাকা কলা, আপেল আর পেঁপে তুলতে তুলতে ছোটু বারবার বলতে লাগল, দিদি, এরা খুব খারাপ, রোজ এভাবেই টাকা চায়। অনন্যা দীর্ঘশ্বাস নিল এবং তার বাবাকে সাহারা দিয়ে তুলল। সে ভিড়ের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি শব্দও বলল না, কিন্তু তার চোখে যে আগুন ছিল তা কোনো ঝড়ের সংকেত দিচ্ছিল। বাড়ি পৌঁছনো পর্যন্ত হরিপ্রসাদ কয়েকবার হাঁটতে হাঁটতে থেমে গেলেন। চোটে তার কোমর ও হাঁটুতে তীব্র ব্যথা হচ্ছিল। ঘরে ঢুকেই অনন্যা ধীর স্বরে জিজ্ঞেস করল, পাপা, তুমি আগে কেন বলনি যে ওই ইন্সপেক্টর হপ্তা চায়? হরিপ্রসাদ নজর নিচু করে বললেন, মা, তুই ছুটিতে এসেছিস, তোর চাকরি অনেক বড়, আমি তোকে বিরক্ত করতে চাইনি। আমি বৃদ্ধ হতে পারি, কিন্তু নিজের কাজ করে পেট ভরতে পারি। আমার তো সাহায্যের প্রয়োজন নেই। অনন্যার চোখ ভরে এলো। সে নিচে বসে বলল, বাবা, সাহায্য করা ভুল নয়, আর ওরা তোমার সঙ্গে যা করেছে তা আমি এভাবে ছেড়ে দেব না। হরিপ্রসাদ ঘাবড়ে গেলেন, না না মা, এরা পুলিশ, তুই ওদের সঙ্গে লাগতে যাস না, আমি ঠিক আছি। কিন্তু অনন্যা এখন শুধু মেয়ের পরিচয় নয়, বরং একজন সৎ এবং দৃঢ় কর্মকর্তার মতো ভাবছিল। সে শান্ত গলায় বলল, পাপা, আইন প্রত্যেকটি মানুষের জন্য সমান। তোমার সঙ্গে যা হয়েছে তা অপরাধ, এবং অপরাধী শাস্তি পাবে। ছোটু যে দরজার কাছে দাঁড়িয়েছিল বলল, দিদি, আমি সাক্ষ্য দেব, যা হয়েছে সব বলবো। অনন্যা তার দিকে তাকালো, তার সাহসের প্রশংসা করে বলল, ধন্যবাদ ছোটু, এখন বাকি কাজ আমি সামলাব। তারপর সে উঠল, একটি সাধারণ ওড়না নিল, মুখ থেকে চোখের জল মুছল এবং দৃঢ় গলায় বলল, এবার তাদের পালা, যারা নিজেদের আইন মনে করে। পরের দিন সূর্য ওঠার আগেই অনন্যা প্রসাদ রেডি হয়ে গেল। সে কোনো সরকারি উর্দি পরেনি বা তার পদের কোনো পরিচয় নিয়েনি। সে সাধারণ সালোয়ার স্যুটে এক সাধারণ মেয়ের মতো ঘর থেকে বেরোল। তার উদ্দেশ্য পরিষ্কার ছিল। সে পুলিশ থানার আসল অবস্থা নিজের চোখে দেখতে চেয়েছিল, সে কে তা না জানিয়েই। থানার বাইরে দুটো জরাজীর্ণ মোটরসাইকেল দাঁড়িয়েছিল এবং ভেতর থেকে কাশির আওয়াজ আসছিল। অনন্যা ভেতরে গেল তো দেখল সেখানে শুধু দুজন হাবিলদার আর এসআই রমেশ পাটেল বসে আছে। রমেশ চেয়ারে পা ছড়িয়ে বসেছিল, যেন থানার মালিক সেই। অনন্যা শান্ত গলায় বলল, আমি অভিযোগ জানাতে চাই। রমেশ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং অবজ্ঞার সাথে বলল, কার বিরুদ্ধে? ইন্সপেক্টর বিক্রম ঠাকুরের বিরুদ্ধে। সে সরাসরি বলল।
উনি আমার বাবাকে মেরেছেন, হপ্তা চেয়েছেন, ঠেলা উল্টে দিয়েছেন এবং এক নাবালক ছেলেকে ধমক দিয়েছেন। রমেশ চেয়ারে সোজা হয়ে বসল। তার মুখ রাগে লাল হয়ে গেল। তুই জানিস কার বিরুদ্ধে অভিযোগ লিখতে এসেছিস? এটা কোনো খেলা নয় মেয়ে, এটা বিক্রম সাহেবের থানা। অনন্যা ভয় না পেয়ে বলল, আইন সবার জন্য সমান, অভিযোগ নথিভুক্ত করুন। রমেশ টেবিলে চাপড় মারল। অভিযোগ? তোর এত সাহস? আমরা চাইলে তোকে এক্ষুনি ভেতরে ঢুকিয়ে দিতে পারি, বুঝেছিস? গিয়ে ঘরে বস, এখানে তামাশা করিস না। দুই হাবিলদার হাসতে লাগল, যাতে পরিস্থিতি আরও অপমানজনক হয়ে উঠল। কিন্তু অনন্যার মুখে ভয় নয়, বরং দৃঢ়তা ছিল। সে আবারও বলল, আপনাকে অভিযোগ নথিভুক্ত করার আদেশ দিচ্ছি। তখনই হঠাৎ দরজা ধরাম করে খুলে গেল। ইন্সপেক্টর বিক্রম ঠাকুর ভেতরে ঢুকল। তার মুখে সেই পুরনো অহংকার। সে অনন্যাকে দেখেই ব্যঙ্গ করে বলল, আরে, এ তো সেই বাজারওয়ালি বাহাদুর মেয়ে। কেন আবার লড়াই করতে এসেছিস? সে কাছে এলো এবং চোখ সরু করে বলল, অভিযোগ করবি আমার নামে? সাহস কোথায় পেলি? অনন্যা ঠান্ডা স্বরে বলল, সাহস সত্য থেকে আসে, আর তোমাদের মতো লোকদের আইন খুব তাড়াতাড়ি জায়গা দেখিয়ে দেয়। বিক্রম হাসতে হাসতে বলল, পরে রমেশ, একে বোঝা এই নাটকবাজি এখানে চলবে না। রমেশ বলল, স্যার বলুন তো, এক্ষুনি একে তুলে বাইরে ফেলে দিই। বিক্রম অনন্যার একদম কাছে এসে ধীর স্বরে বলল, তুই জানিস না তুই কার সাথে লাগছিস? এই থানা আমার নামে চলে, বুঝেছিস? কিন্তু অনন্যা এক পাও পিছিয়ে গেল না। আর আমি তোমাকে বলছি, তোমাকে আইনের অধীনে সাসপেন্ড করাবো, আর এটা আমি কথা দিচ্ছি। থানায় কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। বিক্রম প্রথমবার মেয়ের চোখে এমন আত্মবিশ্বাস দেখে থতমত খেয়ে গেল। তারপর সে তিলমিলিয়ে বলল, পালা এখান থেকে, নয়তো। অনন্যা তাকে মাঝপথে থামিয়ে বলল, নয়তো কি? তুমি আমাকে মারবে, ধমকাবে? এসব ক্যামেরায় রেকর্ড হতে পারে, ভেবেচিন্তে পদক্ষেপ নিও। এটা শুনে হাবিলদাররাও অস্বস্তিতে পড়ে গেল। একজন ধীর স্বরে বলল, স্যার, কাল বাজারে অনেক লোক ভিডিও করেছিল। বিক্রমের মুখ শুকিয়ে গেল, কিন্তু সেই নিজের মিথ্যে সম্মান বাঁচানোর চেষ্টায় বলল, ঠিক আছে যা, কিন্তু ফিরে আসবি না। অনন্যা তার দিকে তাকিয়ে বলল, এবার আমি তোমাকে আইনের পথে দেখব। তারপর সে ঘুরল এবং কোনো ভয় ছাড়াই থানা থেকে বেরিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ সংকেত দিচ্ছিল যে এবার এই লড়াই অনেক দূরে গিয়েছে এবং পরবর্তী ধাপ আরও বড় হতে চলেছে। থানা থেকে বেরোনোর সময় অনন্যার প্রসাদের মুখ একেবারে শান্ত ছিল, কিন্তু ভেতরে এক ঝড় বয়ে যাচ্ছিল। বিক্রম ঠাকুর এবং তার লোকেদের কদর্য আচরণ তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। এখন এটি কেবল তার বাবার বিষয় ছিল না, এটি সেই পুরো সিস্টেমের প্রশ্ন ছিল, যা ভুল মানুষের হাতে বন্দী হয়ে পড়েছে। বাড়ি পৌঁছতেই সে নিজের আসল পরিচয়ের ফাইল, আধিকারিক ডায়েরি এবং ফোন নিয়ে বসল। সে তৎক্ষণাৎ তার বিশ্বস্ত কর্মীদের সাথে যোগাযোগ করল। সে তাদের বলল, কাল বাজারে যা হয়েছে তার প্রতিটি রেকর্ডিং, প্রতিটি সাক্ষী এবং প্রতিটি বিবরণ আমার চাই, আর এই কাজ গোপনীয় থাকবে। কর্মীরা তৎক্ষণাৎ কাজ শুরু করল। কিছু লোক বাজারে পৌঁছল, কিছু দোকানদারের সাথে দেখা করল এবং অনেক মানুষের মোবাইলে থাকা ভিডিও ফুটেজ সংগ্রহ করল। অনেক দোকানদার ভয়ের কারণে প্রথমে পিছিয়ে যেতে চাইছিল, কিন্তু যখন তারা শুনল যে অভিযোগ গ্রহণকারী মেয়েটি আসলে পুলিশের সাথে যুক্ত, তখন তারা তাদের নীরবতা ভাঙল। কয়েক ঘন্টার মধ্যে তার কাছে অনেক ভিডিও চলে এলো। একটি ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল কিভাবে বিক্রম ঠেলায় লাথি মারল, কিভাবে সে হরিপ্রসাদকে থাপ্পড় মারল এবং কিভাবে সে এক নাবালক ছেলে ছোটুকে ভয় দেখালো। দ্বিতীয় ভিডিওতে ভিড়ের আওয়াজ ছিল, যেখানে মানুষ বলছিল, এ প্রতিদিন এটাই করে, হপ্তা না দিলে মারে। এবার পরবর্তী পদক্ষেপের সময় ছিল। সন্ধে হতেই অনন্যা জেলার প্রশাসনিক দপ্তরে গেল। সেখানে সে কাউকে বলেনি যে সে ছুটিতে আছে বা বাজারে হওয়া ঘটনায় জড়িত। সে নিজের ব্যক্তিগত কক্ষে বসে সারাদিনের জমানো তথ্যগুলো গুছিয়ে নিল। ফুটেজ, সাক্ষীদের বয়ান, দোকানদারদের অভিযোগ এবং ছোটুর লিখিত বয়ান সব ক্রমানুসারে রাখা হলো। তারপর সে পরের দিন সকাল 9টায় প্রেস কনফারেন্সের আদেশ জারি করল। আদেশে কড়া ভাষায় লেখা ছিল, জনহিতের সাথে যুক্ত গম্ভীর বিষয়, সকল সাংবাদিক এবং ঊর্ধ্বতন আধিকারিক ও ডিএম উপস্থিত থাকবেন। ওদিকে গ্রামবাসীরা হরিপ্রসাদের বাড়ির বাইরে জমা হতে লাগল। কেউ ফল নিয়ে এলো, কেউ মিষ্টি, আর কেউ কেবল এটি বলতে যে, বাবা, আজ বিচার হয়েছে। হরিপ্রসাদ এসব দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি আশা করেননি যে তার ছোট একটি যন্ত্রণা পুরো জেলার আওয়াজ হয়ে উঠবে। বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা এসপি অনন্যাকে প্রত্যেকেই আলাদা নজরে দেখছিল।
কাল পর্যন্ত সে বাজারের সাধারণ মেয়ে ছিল, কিন্তু আজ সেই অফিসার যে দুর্নীতি এবং অত্যাচারকে চ্যালেঞ্জ জানিয়েছে। এসপি ভিড়ের দিকে তাকিয়ে হেসে বলল, ভয় পাবেন না, আইন আপনাদের সাথে আছে। সন্ধে নাগাদ জেলা সদর দপ্তর থেকে বিভাগীয় তদন্তের প্রাথমিক রিপোর্ট চলে এলো। রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে ইন্সপেক্টর বিক্রম ঠাকুর পদের অপব্যবহার করেছেন, হপ্তা তুলেছেন, বৃদ্ধকে মেরেছেন এবং নাবালক শিশুকে ধমক দিয়েছেন। সাথে এটিও উল্লেখ ছিল যে এসআই রমেশ প্যাটেল অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করেছেন এবং নিজের কর্তব্যে গাফিলতি করেছেন। পরের মুহূর্তেই আদেশ জারি হল, 2 অফিসার কেবল বরখাস্তই হবেন না, বরং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও চলবে। যে সিপাহীরা অত্যাচার সমর্থন করেছিল তাদেরও পদাবনতি এবং বেতন কাটার শাস্তি দেওয়া হলো। এই খবর শুনে ছোটু খুশিতে লাফিয়ে উঠল। সে দৌড়ে অনন্যার কাছে এলো এবং বলল, দিদি, আপনি সবাইকে বাঁচিয়ে দিলেন, এখন আর কেউ আমাদের ভয় দেখাবে না। অনন্যা তার মাথায় হাত বুলিয়ে বলল, তুমিও সাহস দেখিয়েছ। সত্য বলা সবসময় কঠিন হয়, কিন্তু ভয়ের চেয়ে বড় কোনো শক্তি নেই। এরই মধ্যে হরিপ্রসাদ ধীর পায়ে তার কাছে এলেন। তার চোখ ভেজা ছিল। তিনি বললেন, মা, তুই এসব আমার জন্য কেন করলি? বদলা নিয়ে কি হবে? অনন্যা তার হাত ধরে বলল, পাপা, এটা বদলার লড়াই ছিল না, এটা সম্মানের লড়াই ছিল। কোনো মানুষই এত ছোট নয় যাকে রাস্তায় অপমানিত করা যাবে। কিছুক্ষণের নীরবতা নেমে এলো। তারপর হরিপ্রসাদ দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমি বদলা চাইনি, শুধু সম্মান চেয়েছিলাম, আর তুই তা ফিরিয়ে দিলি। অনন্যা হাসল। এরপর সে ভিড়ের দিকে ফিরে জোরালো গলায় বলল, আজকের এই ঘটনা আমাদের একটি কথা শেখায়, অন্যায় যদি ছোটও মনে হয় তবে তাকে অবহেলা করবেন না। অন্যায়ের সামনে দাঁড়িয়ে থাকা মানুষ কখনো একা হয় না। আর মনে রাখবেন, আইন কোনো উর্দি বা পদের নয়, বরং সত্য এবং সাহসের সঙ্গী। তার গলায় দৃঢ়তাও ছিল এবং ভালোবাসাও ছিল। ভিড় করতালিতে তাকে স্বাগত জানালো। অনেক মানুষের চোখে উজ্জ্বলতা ছিল, যেন দীর্ঘ বছর পর তারা এটি উপলব্ধি করেছে যে বিচার কেবল বইয়ের পাতায় নয়, বরং তাদের মাঝেও বিদ্যমান। সূর্য ডুবছিল, আর বাতাসে এক অন্যরকম শান্তি ছিল। সেই সন্ধে রাঘবপুর কেবল 2 জন দুর্নীতিগ্রস্ত অফিসারের পতন দেখেনি, সে দেখেছে এক বৃদ্ধ বাবার সাহস, এক ছোট শিশুর সত্য এবং এক মেয়ের ন্যায়ের প্রতি অটুট বিশ্বাস। আর সম্ভবত প্রথমবার গ্রামবাসীরা অনুভব করল যে যদি সত্যের সাথে দাঁড়ানোর সাহস থাকে, তবে জগতের কোনো শক্তি তাকে রুখতে পারবে না। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ। রাত প্রায় 10টার সময় যখন সব প্রস্তুতি শেষ হল, সে তার বাবার ঘরে গেল। হরিপ্রসাদ বসে ওষুধ খাচ্ছিলেন, মুখে যন্ত্রণার ছাপ ছিল, কিন্তু তিনি তার মেয়ের চোখের দৃঢ়তা দেখে কিছু বুঝতে পারলেন না। তিনি ধীর স্বরে বললেন, তুই ঝামেলায় জড়াস না, এই পৃথিবী খুব কঠোর। অনন্যা তার পাশে বসে বলল, পৃথিবী কঠোর তখনই থাকে যখন সঠিক মানুষ চুপ থাকে বাবা। কিন্তু তুই একা, হরিপ্রসাদ বললেন। অনন্যা হাসল। একটি সত্য 100টি মিথ্যার চেয়ে ভারী হয়, আর এখন সত্য সামনে আসবে। পরের দিন ঠিক সকাল 6টায় সে আবারও তৈরি হয়ে বেরোল। এবার সে নিজের অফিসিয়াল ইউনিফর্ম পরল। কাঁধে উজ্জ্বল নক্ষত্র তার পরিচয় দিচ্ছিল। বাইরে সরকারি গাড়ি তার জন্য অপেক্ষা করছিল। এটি সেই মেয়েটি ছিল যাকে কাল বাজারে কেউ চিনতে পারেনি, কিন্তু আজ সে পুরো জেলার সবচেয়ে বড় আইন শৃঙ্খলা অধিকারী হিসেবে দাঁড়িয়েছিল। সে গাড়ির দরজা বন্ধ করল এবং ধীর স্বরে বলল, এবার পালা সেই সিস্টেমকে পরিষ্কার করার যা আমার বাবার মতো মানুষকে ভয় দেখিয়েছে, দমিয়ে রেখেছে এবং অপমানিত করেছে। তার গাড়ি দ্রুত জেলা সদর দপ্তরের দিকে এগিয়ে গেল। আজকের দিনটি পুরো রাঘবপুরের জন্য ঐতিহাসিক হতে চলেছিল। সকাল ঠিক 9টায় জেলা সদর দপ্তরের বড় কনফারেন্স হল সাংবাদিকদের ভিড়ে ঠাসা ছিল। ক্যামেরার ফ্ল্যাশ, চেয়ারের আওয়াজ আর কানাঘোষায় পরিবেশ গম্ভীর হয়ে গিয়েছিল। কারোর ধারণা ছিল না যে আজকের প্রেস কনফারেন্সটি কী বিষয়, কিন্তু আদেশে লেখা গম্ভীর জনহিত বিষয় সবার নজর কেড়েছিল। কিছুক্ষণে ডিএম অরবিন্দ সিনহা এবং সিনিয়র অধিকারিকরা নিজেদের আসনে বসে পড়লেন। সবার নজর প্রধান দরজায় আটকে গেল। হঠাৎ দরজা খুলল এবং ভেতরে এলো সেই মেয়েটি যাকে কাল বাজারে কেউ চিনতে পারেনি, এসপি অনন্যা প্রসাদ, উর্দিতে দৃঢ় এবং নির্ভীক।
পুরো হল উঠে দাঁড়ালো। ক্যামেরা তার মুখের ওপর ফোকাস হলো। অনন্যা মাইক ধরল এবং শান্ত কিন্তু জোরালো গলায় বলল, কাল রাঘবপুরের বাজারে এক বৃদ্ধ ফল বিক্রেতার সাথে যা হয়েছে তা কেবল অত্যাচার নয়, বরং আইনের প্রকাশ্য অবমাননা ছিল। সবার সামনে স্ক্রিনে ভিডিও চালানো হলো। ইন্সপেক্টর বিক্রমের হপ্তা চাওয়া, ঠেলা উল্টে দেওয়া, হরিপ্রসাদকে থাপ্পড় মারা এবং ছোটু নামের বাচ্চাকে ধমক দেওয়া। হলে নিস্তব্ধতা নেমে এলো। অনন্যা বলল, এই লোক আইনের রক্ষক নয়, বরং আইনের অপমান। তারপর সে কয়েক কদম পিছিয়ে গিয়ে বলল, আমি এটা স্পষ্ট করতে চাই যে ভুক্তভোগী ব্যক্তি আমার পিতা হরিপ্রসাদ। পুরো হল অবাক হয়ে গেল। সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগল। কানাঘুষা বেড়ে গেল। কেউ জানত না যে সেই বৃদ্ধ ব্যক্তি এসপির বাবা ছিলেন। ডিএম অরবিন্দ সিনহা মাইকের কাছে এলেন এবং কঠোর স্বরে বললেন, আমাদের কাছে অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষী, ভিডিও ফুটেজ এবং লিখিত বয়ান আছে। এই প্রমাণগুলো দিয়ে এটি প্রমাণিত হয় যে ইন্সপেক্টর বিক্রম ঠাকুর এবং এসআই রমেশ প্যাটেল নিজেদের পদের অপব্যবহার করেছেন, হপ্তা আদায় করেছেন এবং নাগরিকদের ওপর অত্যাচার করেছেন। তিনি টেবিল থেকে নথিপত্র পড়ে শোনান। তৎক্ষণাৎ প্রভাবে ইন্সপেক্টর বিক্রম ঠাকুর এবং এসআই রমেশ প্যাটেলকে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হচ্ছে। সাথে বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের যে কোনো সরকারি কাজ থেকে দূরে রাখা হবে। সাংবাদিকদের ফ্ল্যাশ অনবরত জ্বলতে লাগল। পুরো জেলায় এই খবর ছড়িয়ে পড়ল। এসপির দৃঢ় পদক্ষেপ, অত্যাচারী পুলিশ কর্মীদের ওপর কোপ। অনন্যা আবারও মাইকে এলো এবং বলল, এটি কেবল আমার বাবার বিষয় নয়, এটি সেই সব মানুষের লড়াই যাদের রোজ ভয় দেখানো হয়, ধমক দেওয়া হয় এবং আওয়াজ তুললে চুপ করিয়ে দেওয়া হয়। আজ রাঘবপুরের কাছে এই বার্তা পৌঁছতে উচিত যে অন্যায় যত বড়ই হোক, আইন তার থেকে বড়। ডিএম অধিকারিকদের নির্দেশ দিলেন চার্জশিট তৈরি করতে এবং এই বিষয়টি সরাসরি পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে। হল করতালিতে ফেটে পড়ল। পুলিশ কর্মীদের মুখে দুশ্চিন্তা স্পষ্ট ছিল, কিন্তু সাধারণ মানুষের জন্য এটি ছিল ন্যায়ের প্রথম কিরণ। প্রেস কনফারেন্স শেষ হতেই রাঘবপুর জেলায় তোলপাড় শুরু হয়ে গেল। বাজারের মানুষ, দোকানদার, রিকশাওয়ালা এবং সাধারণ নাগরিকরা একে অপরকে এই খবর শোনাতে লাগল যে অত্যাচারী পুলিশ কর্মীদের অবশেষে শাস্তি হয়েছে। মানুষের চোখে যে ভয় বছরের পর বছর জমেছিল তা প্রথমবার কিছুটা শিথিল হলো।